প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের দ্য অ্যাকাউন্টিং প্রসেস অধ্যায়ের জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স এই বিষয়ের উপর ক্লাস নাও 6 এ সকল দর্শক বন্ধুকে পুনরায় শুভেচ্ছা। তো বন্ধুরা, বিগত 5টি ক্লাসে অর্থাৎ ক্লাস নং 1-এ আমি দেখিয়েছিলাম জার্নাল, মূলত জেনারেল জার্নাল এবং লেজার এবং ট্রায়াল ব্যালেন্সের উপর বেসিক আলোচনা কিভাবে করা হয় বা কিভাবে এগুলো তৈরি হয়েছে বা এর যাবতীয় ব্যাখ্যা সব দেখিয়েছিলাম। এরপরে ক্লাস নং 2-তে আমি দেখিয়েছিলাম একটি জেনারেল জার্নালের সমাধান। এরপরে ক্লাস নং 3-এ আমি দেখিয়েছিলাম একটি লেজারের সমাধান। এরপরে ক্লাস নং 4-এ আমি দেখিয়েছিলাম একটি রেওয়া মিল মানে ট্রায়াল ব্যালেন্সের সমাধান। এরপরে ক্লাস নং 5-এ আমি করেছিলাম 2012 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসা সিপার্টের 10 নম্বর অঙ্কের সমাধান। এখন বন্ধুরা, আজকে আমাদের ক্লাস নং 6 হচ্ছে এই অধ্যায়ের উপর লাস্ট ক্লাস। নেক্সটে আমরা আরেকটি অধ্যায় নিয়ে কাজ করব। তো বন্ধুরা, আজকে আমরা এখানে আরেকটি অঙ্ক সমাধান করব। বিগত ক্লাসগুলিতে আমি করেছিলাম মূলত মডার্ন মেথডে খতিয়ান, অর্থাৎ আধুনিক মেথড যাকে বলা হয় চলমান জের ছকে আমি খতিয়ান করেছিলাম। সেখানে আমি ব্যালেন্সে দুটি ভাগ ডেবিট ক্রেডিট সহ এবং উইথাউট ডেবিট ক্রেডিট দিয়ে অথবা ব্যালেন্সের দুটি ভাগ ছাড়াই শুধু ব্যালেন্স দিয়ে কি করে করা হয়, অর্থাৎ চলমান জের ছকের মধ্যে দুটি ভাগ রয়েছে সেই দুটি ভাগেরই খতিয়ান করে দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো টি ছকের মাধ্যমে খতিয়ান করে। তো বন্ধুরা, আমি এখন একটি অঙ্কে কিছু লেনদেনের জাবেদা করব এবং সেই জাবেদা হতে আমি এখানে খতিয়ান প্রস্তুত করব ট্র্যাডিশনাল মেথডে বা সনাতনী পদ্ধতি বা টি ছকে। এখন দেখো বন্ধুরা, এইখানে এটি হচ্ছে 2003 সাল। আমি এখানে লিখলাম জার্নাল এন্ট্রি, মূলত এটি জেনারেল জার্নাল। 2003 সাল, এপ্রিল মাস, 1 তারিখ। এখানে বলা হচ্ছে যে ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ, অর্থাৎ একটি ব্যবসা শুরু করার জন্য টাকা বিনিয়োগ করা হলো 20,000 টাকা। এখন দেখো বন্ধুরা, আমি প্রায় প্রতিটি ক্লাসেই বলি যে যদি কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান চালু করার জন্য প্রথমে যে টাকা বিনিয়োগ করে তার নাম হচ্ছে মূলধন, বা 1 তারিখে সে যে সকল জিনিস বিনিয়োগ করে তার নাম হচ্ছে মূলধন। এখানে সে বিনিয়োগ করলো ক্যাশ টাকা, অর্থাৎ এখানে কিন্তু তার ক্যাশ টাকা বেড়ে গেল, নগদ টাকা বেড়ে গেছে 20,000 টাকা। কারণ সম্পদ বেড়ে গেলে হয় ডেবিট, পাশাপাশি কিন্তু তার ক্যাপিটাল ও বেড়ে গেল, মূলধন বেড়ে গেল, কারণ 1 তারিখে যা আনা হয় সেটা হচ্ছে মূলধন, আর মূলধন বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, লিখলাম ক্রেডিট। তুমি এখানে চাইলে কারণ দিতে পারো, টু রেকর্ড ইনভেস্টেড ক্যাশ ফর স্টার্টেড বিজনেস। এরপরে বলা আছে যে 2 তারিখে পেইড অফিস রেন্ট ফর দ্য মান্থ টাকা 800, অর্থাৎ মাসিক অফিসে ভাড়া দেওয়া হলো 800 টাকা। এখন দেখো বন্ধুরা, অফিস রেন্ট এটি কিন্তু একটি ভাড়া, অর্থাৎ এটি একটি খরচ, আর খরচ হলে হয় অবশ্যই ডেবিট 800 টাকা। আর এটি যেহেতু পেড করছে অর্থাৎ অবশ্যই কিন্তু টাকাটি কমে গেল, আর নগদ টাকা কমে গেলে হয় ক্রেডিট 800 টাকা। কারণ নগদ টাকা হয় সম্পদ, সম্পদ কমে গেলে হয় ক্রেডিট। এরপরে আছে 3 নং এন্ট্রিজ। এখানে বলা আছে যে পারচেজড সাপ্লাইস অন অ্যাকাউন্ট ফরম মোনা কর্পোরেশন টাকা 1500, অর্থাৎ বাকিতে সাপ্লাইস ক্রয় করা হলো। এখন দেখো বন্ধুরা, সাপ্লাইস এটি একটি সম্পদ হিসেবে গণ্য করা হয় প্রথমত, তাই লিখলাম সাপ্লাইস ডেবিট, কারণ সম্পদটি বেড়ে গেল। টাকা হচ্ছে 1500। এখন দেখো বন্ধুরা, সে কিন্তু সাপ্লাইসটি ক্রয় করেছে মোনা কোম্পানির কাছ থেকে, কিন্তু সে কিন্তু টাকাটি প্রদান করেনি, অর্থাৎ সে ক্রয় করেছে বাকিতে অন অ্যাকাউন্ট। সুতরাং এখানে হবে অ্যাকাউন্ট পেয়েবল, কারণ তার দায়টি বৃদ্ধি পেল, এবং এই দায়টির নাম হচ্ছে মোনা কোম্পানি, অর্থাৎ দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, লিখলাম টাকা 1500। দেখো বন্ধুরা, এরপরে বলা আছে যে রিসিভ টাকা 1500 ক্যাশ ফর সার্ভিস কমপ্লিটেড, অর্থাৎ একটি সেবা প্রদানের জন্য টাকা পাওয়া গেল
1500 টাকা, অর্থাৎ নগদ টাকা বেড়ে গেল, লিখলাম ক্যাশ ডেবিট, নগদ টাকা বেড়ে গেল হয় ডেবিট, সম্পদ বেড়ে গেল। আর সে টাকাটি পেলো কেন? অবশ্যই সে সার্ভিস প্রদান করেছে, অর্থাৎ সে সেবা প্রদান করেছে, তার আয় হয়েছে, লিখলাম সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কারণ আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, এরপরে আছে যে পেইড স্যালারিজ ফর দ্য মান্থ টাকা 1500, অর্থাৎ এটি হচ্ছে 10 তারিখে। এখানে বলা হচ্ছে যে স্যালারি বা বেতন প্রদান করা হলো। এখন দেখো বন্ধুরা, স্যালারি কিন্তু একটি ব্যয়, লিখলাম স্যালারি এক্সপেন্স ডেবিট, টাকা হচ্ছে 1500। এখন যেহেতু পেইড করছে, তো অবশ্যই কিন্তু নগদ টাকা কমে গেল, লিখলাম ক্যাশ ক্রেডিট 1500। একদিকে ব্যয় হয়েছে, একদিকে নগদটা কমে গেল। এখন দেখো বন্ধুরা, এরপরে বলা আছে যে রিসিভড টাকা 500 ক্যাশ ইন অ্যাডভান্স, অর্থাৎ একজন কাস্টমারের কাছ থেকে বা একজন গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকাটি গ্রহণ করা হলো। এখন দেখো বন্ধুরা, অগ্রিম টাকা এটি তখনই গ্রহণ করা হয় যে তুমি তাকে সেবাটি প্রদান করনি বা তার কাছ থেকে টাকাটি অগ্রিম গ্রহণ করেছো, অর্থাৎ অগ্রিম তোমার আয় হয়েছে, অর্থাৎ যাকে বলা হয় অনুপার্জিত আয়। কারণ একটি আয় উপার্জিত তখনই হবে যখন তুমি তাকে পরিপূর্ণভাবে সেবাটি প্রদান করবা বা তুমি তার কাজটি করে দেবা। কিন্তু যখন তুমি তাকে কাজটি করার পূর্বেই তার কাছ থেকে টাকাটি গ্রহণ করবা, সেটা কিন্তু উপার্জিত হবে না, সেটা হচ্ছে অনুপার্জিত। কারণ তুমি তার কাছে দায়বদ্ধ রয়েছো, যতক্ষণ না তুমি তাকে সেই সেবাটি বা তার কাজটি করে দিবা, ততক্ষণ পর্যন্ত তুমি তার কাছে দায়বদ্ধ, অর্থাৎ এখানে কিন্তু সে দায়বদ্ধ হয়ে গেল। যদিও তার এখানে নগদ টাকা বেড়ে গেল, ক্যাশ টাকা বেড়েছে, কারণ সে টাকাটি পেয়েছে, অবশ্যই অগ্রিম পাক বা এমনি পাক, টাকা তো পেয়েছে সে, তার কিন্তু নগদ টাকা বেড়ে গেল 500 টাকা, লিখলাম। পাশাপাশি কিন্তু তার দায়টিও বৃদ্ধি পেল, এটা হচ্ছে আনআর্নড মানে অনুপার্জিত সার্ভিস রেভিনিউ, আনআর্নড সার্ভিস রেভিনিউ, কারণ দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এবার হচ্ছে বন্ধুরা লাস্ট ট্রানজাকশন, এটি হচ্ছে 15 তারিখ। এখানে বলা হচ্ছে যে কমপ্লিটেড ব্লুপ্রিন্ট অন দ্য পোর্ট অ্যান্ড বিল্ড ক্লায়েন্ট টাকা 900 ফর সার্ভিস, অর্থাৎ একজন মক্কেলকে সেবা দেওয়া হয়েছে অন অ্যাকাউন্ট বাকিতে। এখন দেখো বন্ধুরা, এই প্রতিষ্ঠানটি একজন মক্কেলকে সেবা প্রদান করেছে বাকিতে, অর্থাৎ সে তার কাজটি করে দিয়েছে, কিন্তু যাকে সে কাজটি করে দিয়েছে সেই মক্কেলের কাছ থেকে সে টাকাটি পায়নি, অর্থাৎ তার কিন্তু এখানে আয়টি বকেয়া আছে, অর্থাৎ আগামীতে সে টাকাটি পাবে। যদিও সেখানে কাজটি করেছে, তার আয় হয়েছে, কিন্তু আয়টি কিন্তু বকেয়া, অর্থাৎ এখানে কিন্তু তার দেনাদার বেড়ে গেল, তার সম্পদ বেড়ে গেল। তুমি এখানে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, কারণ এই যার সে কাজটি করে দিল এবং যার কাছে টাকাটি পাবে সে হচ্ছে এখন তার জন্য সম্পদ। এখানে টাকা হচ্ছে 900 টাকা, এবং তার যেহেতু এখানে আয় হয়েছে, তো লিখলাম সার্ভিস রেভিনিউ ক্রেডিট 900 টাকা। দেখো বন্ধুরা, আমার কিন্তু জাবেদা করা কমপ্লিট। তো আমি এখান থেকে তোমাদের দুটি খতিয়ান করে দেখাবো 30 আমি এখানে একটি করব ক্যাশের জন্য, আর একটি করব আমি ক্যাপিটালের জন্য। আমি এখানে প্রথমে লিখলাম ক্যাশ, এখানে তারিখ দিলাম 2003 এপ্রিল মাস, এখানেও ডেট হবে 2003 এপ্রিল মাস। বন্ধুরা, আমি কিন্তু এখানে করতেছি টিছক, এখানে লিখলাম এটি হচ্ছে ডেবিট পাস, এটি হচ্ছে ক্রেডিট পাস, এটি হচ্ছে ডেবিট পাস, এটি হচ্ছে ক্রেডিট পাস। এবারে দেখো বন্ধুরা, প্রথমে আছে 1 তারিখে ক্যাশের একটি এন্ট্রি, এখানে ক্যাশ আছে ডেবিট, সুতরাং হবে ডেবিট পাশে। এবারে এখানে আমি টাকা বসাবো 20,000, কিন্তু এখানে বন্ধুরা নাম হবে বিপরীত নামটা, যেটি হচ্ছে ক্যাশে হচ্ছে ডেবিট, বিপরীত আছে ক্রেডিট, সেটা হচ্ছে ক্যাপিটাল, লিখলাম ক্যাপিটাল
শুধুমাত্র এইটাই বিষয় খতিয়ানের। তুমি যে এন্ট্রিটা করবা অর্থাৎ তুমি যার খতিয়ান করবা তুমি তার বিপরীত নামটা এখানে ইউজ করবা। লিখলাম। এরপরে দেখো বন্ধুরা আছে ক্যাশ 2 তারিখে। এখানে ক্যাশ হচ্ছে ক্রেডিট, সুতরাং এটা যাবে ক্রেডিট সাইডে। লিখলাম। এখন দেখো বন্ধুরা এখানে আছে বিপরীত নাম অফিস রেন্ট। লিখলাম অফিস রেন্ট। এখানে টাকা আছে ক্যাশে 800, লিখলাম 800। এখন দেখো বন্ধুরা এইখানে প্রথমে ক্যাশ ছিল ডেবিটে, তাই আমি লিখলাম ডেবিট পাশে, নাম দিলাম বিপরীত নামটি যেটি আছে ক্যাশের বিপরীতে। আর এইখানে ক্যাশ আছে ক্রেডিট পাশে, এখানে আছে ক্যাশটি ক্রেডিট, সুতরাং আমি টাকাটা লিখলাম ক্রেডিট পাশে। এখানে বিপরীত নাম হচ্ছে অফিস রেন্ট, লিখলাম অফিস রেন্ট, টাকা বসালাম। এখন দেখো বন্ধুরা এইখানে কিন্তু আরেকটি আছে ক্যাশ 6 তারিখে, এটি আছে ক্যাশটি ডেবিট পাশে, সুতরাং এখানে আমার টাকাটি বসবে ডেবিট পাশে, নামটি হবে বিপরীত নাম। এখানে বিপরীত নামটি আছে সার্ভিস রেভিনিউ, টাকা হচ্ছে 1500। দেখো বন্ধুরা এরপর আছে ক্যাশ 10 তারিখে, এটি আছে ক্রেডিট, সুতরাং বসবে ক্রেডিট পাশে। এখানে আছে বিপরীত নাম স্যালারিস এক্সপেন্স। এখানে টাকা আছে 1500। এখন দেখো বন্ধুরা এইখানে কিন্তু পরে আরেকটি আছে ক্যাশ 12 তারিখে, এখানে আছে ক্যাশটি ডেবিট পাশে, আমি এখানে লিখলাম এপ্রিলের 12 তারিখ। বিপরীত নাম আছে আর্নড সার্ভিস রেভিনিউ, টাকা হচ্ছে 500। এখন দেখো বন্ধুরা এখানে কিন্তু আর কোনো প্রকার ক্যাশের কোনো এন্ট্রি নেই, কারণ আমি এখানে ক্যাশের যতগুলো ছিল সবগুলোকে অন্তর্ভুক্ত করেছি। প্রথমে ছিল 1 তারিখ, এরপরে ছিল 2 তারিখ, এরপরে ছিল 6 তারিখ, আর ছিল 10 তারিখ, আর ছিল 12 তারিখ, আর ক্যাশ নেই। এখন আমার করতে হবে মূল কাজটি। অনেক শিক্ষার্থী এখান থেকেই কনফিউশনে পড়ে যায়। তুমি প্রথমে এখানে একটি মোটের ঘর দিয়ে দেবে, তবে এখানে বন্ধুরা তুমি প্রথমে একটু জায়গা রাখবা, এইখান থেকে একটু ফাঁকা জায়গা রাখবা। এখন তোমাকে দেখতে হবে যে কোন পাশটি বড় আছে। এখন দেখো বন্ধুরা এই পাশে আছে 20,000, 1500 আর 500 টাকা, সো এটি বলাই যায় যে বড় হচ্ছে এই পাশ, যোগ করলে হয় 22,000 টাকা। এখন দেখো বন্ধুরা এই যে বড় পাশের টাকাটি তুমি এখানেও লিখে দিবা। যদি বন্ধুরা এই পাশটি হতো বড়, তুমি এই পাশে টাকাটি যোগ করে এখানে লিখতাম, এখানে লিখতাম, মোট কথা যে পাশ বড় হবে তুমি সেই পাশে টাকাটি যোগ করে লিখে দেবা উভয় পাশে। এবারে দেখো বন্ধুরা এখানে ছোট হচ্ছে এই পাশ, এখানে কত টাকা ছোট আছে, এখানে আছে 1500 টাকা, 800 টাকা, যোগ করলে হয় 2300 টাকা। আর এখানে আমার ছিল 22,000 টাকা, 22,000 টাকা, আর এখানে আমার যোগ করে হলো 2300 টাকা, অর্থাৎ আমার এখানে ঘাটতি আছে 19,700 টাকা, আমি এটা লিখলাম। আবার দেখো বন্ধুরা যে পাশে টাকা কম থাকবে তোমাকে সেই পাশে গিয়ে লিখতে হবে ঘাটতি টাকা, অর্থাৎ তোমাকে দেখতে হবে যে এই যে মোট যোগফল, এই যোগফল হতে অর্থাৎ এত টাকা হতে এইখানে আর কত টাকা লাগে, অর্থাৎ এখানে আমার ঘাটতি আছে 19,700 টাকা। এই যে ঘাটতিটি এর নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এখন দেখো বন্ধুরা এপ্রিল পরে যে মাস আসবে, অর্থাৎ এপ্রিল পরে চলে আসে মে মাস। এই মে মাসের প্রথমে কিন্তু এই টাকাটি হয়ে যাবে বিগিনিং ব্যালেন্স, অর্থাৎ ধরো তোমার কাছে একটি মাসের শেষে হাতে আছে 10 টাকা, তাহলে পরবর্তী মাসে 1 তারিখ কিন্তু ওটি তোমার হাতে হয়ে যাবে ওই মাসের জন্য ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ এই মাসের শেষে যেটি আমার কাছে আছে এন্ডিং ব্যালেন্স ওটি কিন্তু হয়ে যাবে পরবর্তী মাসের জন্য ওপেনিং ব্যালেন্স। ঠিক তদ্রূপ এখানে আমার এই এপ্রিল মাসের শেষে ঘাটতি আছে 19,700 টাকা, এই টাকাটি কিন্তু হয়ে যাবে পরবর্তী মাসের জন্য ওপেনিং ব্যালেন্স। আমি এখানে লিখলাম ব্যালেন্স বিডি, টাকা হচ্ছে 19,700। এই হচ্ছে মূলত টিচক করার নিয়ম। এখন আমি করব ক্যাপিটাল, লিখলাম
ক্যাপিটাল, এটিও অনুরূপ একই নিয়ম। এখানে বেশি ঝামেলা নেই, কারণ এখানে অনলি মাত্র একটি এন্ট্রি অন্তর্ভুক্ত হবে। লিখলাম 2003 এপ্রিল এপ্রিল। এখন দেখো বন্ধুরা, এখানে আছে 1 তারিখে, এখানে আছে ক্যাপিটাল ক্রেডিট, সুতরাং এটি হবে ক্রেডিট পাশে। লিখলাম। এখন দেখতে হবে যে এই ক্যাপিটালের বিপরীত নাম কি আছে। আছে ক্যাশ, লিখলাম ক্যাশ। টাকা আছে 20,000। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু আর কোনো প্রকার ক্যাপিটাল নেই, সুতরাং এইখানে কিন্তু কোনো এন্ট্রি হলো না। তো আমি এখানে যোগ করে দিব, হিসাববদ্ধ করব। এখানেও আমি যোগ করে দিব, হিসাববদ্ধ করব। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু বলাই যায় যে বড় হচ্ছে ক্রেডিট পাশ, যোগ করলে হয় 20,000 টাকা। এই টাকাটি বসাবো এই পাশে। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু ছোট হচ্ছে ডেবিট পাশ, এবং ঘাটতি হচ্ছে এই সম্পূর্ণ 20,000 টাকা, কারণ এখানে কোনো টাকাই নেই। এটি হচ্ছে এই মাসের ঘাটতি টাকা, অর্থাৎ এপ্রিলের 30 তারিখের জন্য ব্যালেন্স সিডি। এখন দেখো বন্ধুরা, যেটি এপ্রিলের শেষ তারিখের ব্যালেন্স সিডি, সেই টাকায় কিন্তু এপ্রিলের পরবর্তী মাস অর্থাৎ মে মাসের জন্য ব্যালেন্স বিডি। আমি এখানে লিখলাম মে মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি। এখানে টাকা হচ্ছে 20,000, কারণ এখানে এই 20,000 টাকায় সম্পূর্ণই ঘাটতি। এই হচ্ছে আমার টিচকের মাধ্যমে লেজা করার নিয়ম। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। যদিও আমি এখানে সময়ের স্বল্পতা এবং জায়গার স্বল্পতার কারণে তোমাদের সামনে সবগুলো লেজার করে দেখাতে পারলাম না, তাও তোমাদেরকে আমি ট্রাই করলাম একটি স্পষ্ট ধারণা দেওয়া। তবে যদি পরীক্ষা প্রশ্নপত্রে কোনো কিছু বলে না দেয় যে তুমি টিচক করো বা বা মডার্ন ফরম্যাট ইউজ করো, বা তুমি ইউজ করো ট্র্যাডিশনাল ফরম্যাট, তবে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো নিয়ম করতে পারো। তবে এই ক্ষেত্রে আমি তোমাকে প্রেফার করবো যে তুমি এখানে ইউজ করবা চলমান জেটসক বা আধুনিক পদ্ধতি। সেটি আমি দেখিয়েছিলাম ক্লাস নং 5-এ এবং ক্লাস নং 3-তে। এখন দেখো বন্ধু, তো আমাদের কিন্তু এই অধ্যায়ের উপর ক্লাস আজকে শেষ। তো নেক্সটে আমরা আরেকটা অধ্যায় নিয়ে কাজ করব। তবে এই অধ্যায়ের ক্ষেত্রে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে পিরিয়ডিক সিস্টেম আর হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। তবে আমি এই ক্ষেত্রে তোমাদের সামনে সেই বিষয়ে কোনো টপিকস আলোচনা করতে চাচ্ছি না, কারণ নেক্সটে আমি করব মার্সেলাইজিং এর অধ্যায়টি। তখন আমি তোমাদেরকে এই পিরিয়ডিক এবং পারপেচুয়ালের সম্পূর্ণ বিষয়গুলিকে সুন্দরভাবে উপস্থাপন করার ট্রাই করব। আর যদিও এই ক্ষেত্রেও কিছু প্রশ্নের ক্ষেত্রে উল্লেখ করে দেয় যে তুমি পিরিয়ডিক নিয়মে অঙ্কটি সমাধান করো আর পারপেচুয়াল নিয়মে অঙ্কটি সমাধান করো, কিন্তু আমি তোমাকে এখানে এই বিষয়ে কিছু বলবো না। তুমি আগামীতে যে অধ্যায়টি করবো, তুমি সেই অধ্যায়টি দেখার পরে এই অঙ্কগুলি বুঝতে পারবা। আর তখন তুমি খুব সহজেই প্রশ্নপত্রে পিরিয়ডিক বলো বা পারপেচুয়াল বলো, তুমি অবশ্যই সেটি সমাধান করতে পারবা।